বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়েছে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে। গতকাল এই রায়টি ঘোষণা করা হবে সেটি তার আগের দিনই জানানো হয়েছিল, অর্থাৎ গত বুধবারই জানানো হয়েছিল। যখন ট্রাইব্যুনালের পক্ষ থেকে এটি ঘোষণা দেওয়া হয় যে বৃহস্পতিবার রায়টি ঘোষিত হবে, তখন জামায়াত ইসলামী সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে। এবং আপনারা জানেন যে হরতালের সময় সারা দেশেই কিছু ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, কিন্তু রায়টি ঘোষিত হবার পরে গোটা দেশ জুড়ে জামাত শিবিরের সঙ্গে পুলিশের এবং কোথাও কোথাও বিজিবির সংঘর্ষ হয়েছে। এবং এই সংঘর্ষে এখন পর্যন্ত বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে যেটি জানা যায় যে ৩০ জনের মতো মানুষ প্রাণ দিয়েছেন। কেউ কেউ জামাত শিবির সমর্থক, আওয়ামী লীগের একজন নেতা আছেন, দুজন পুলিশ সদস্য আছেন। সারা দেশে অগ্নিসংযোগ হয়েছে, একজন প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা হয়েছে বলে এটি অসমর্থিত খবরে জানা গেছে। আর গণজাগরণ মঞ্চ, যেটি গত ৫ই ফেব্রুয়ারি থেকে ঢাকা শাহবাগে থেকে শুরু এবং সারা দেশে ছড়িয়ে পড়েছে, সেই গণজাগরণ মঞ্চ সমাবেশ থেকে আনন্দ প্রকাশ করা হয়েছে, উল্লাস প্রকাশ করা হয়েছে এবং তাদের বিজয় হয়েছে বলে তারা বলছেন। এবং তারা বলছেন যে সব যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়বেন না। ১৪ দল ইতিমধ্যেই এটিকে জনগণের বিজয় বলে আখ্যায়িত করেছেন। আইন মন্ত্রী বলেছেন যে এই রায়ের মধ্য দিয়ে ইতিমধ্যেই এই ট্রাইব্যুনাল সম্পর্কে যারা বিভিন্ন প্রশ্ন তুলেছেন তাদের সেই সব প্রশ্ন ভুল প্রমাণিত হয়েছে। আর প্রধান বিরোধী দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এবং এই গতকালকের হতাহত ঘটনার প্রেক্ষিতে এবং এই ট্রাইব্যুনালের রায়ের প্রেক্ষিতে জামায়াত ইসলামী আগামী রোববার এবং সোমবার সারা দেশে ৪৮ ঘন্টার হরতালের ডাক দিয়েছে। এরকম একটি পরিস্থিতি আমরা কথা বলবো। আর কথা বলবার জন্য আমার আজকের যারা অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বাইরে যিনি বসা আছেন তিনি বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান এবং সিনিয়র একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি এবং তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব করেছেন। তিনি সংসদ সদস্য ছিলেন, আমাদের মহান মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক, অন্যতম সেই আন্দোলনের মুক্তি আন্দোলনের নেতা। এবং যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই আইনের ভিত্তিতে পরিচালিত হচ্ছে, সেই আইসিটি আইনটি করবার অর্থাৎ আইন প্রণয়নের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আমার বায়ে বসা আছেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, আর ডানে রয়েছেন সামরিক ও নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশের প্রাক্তন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। ব্যারিস্টার আমিরুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করি এবং একই প্রশ্ন আপনার কাছে, যে পরিস্থিতির মধ্য দিয়ে এখন বাংলাদেশ যাচ্ছে এবং প্রতিদিন এটি সাধারণ মানুষের জন্য যেভাবে সংকার হয়ে উঠছে এবং সেটি আমাদেরই কাছের রাষ্ট্র পাকিস্তানের যে চেহারা এখন আন্তর্জাতিক গণমাধ্যমে, বাংলাদেশের গণমাধ্যমে সেই একই চেহারার পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। এখানে ঘর থেকে এখন আর কেউ স্বস্তিতে বেরোতে পারবেন বলে মনে হচ্ছে না। আমার যেটি প্রশ্ন প্রথমেই আপনাদের কাছে ডিটেইলে যাবার আগে, যে এই দেশে আইনের শাসন রক্ষা করে, আইনের শাসন, ন্যায় বিচার সবকিছু রক্ষা করে, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে রক্ষা করে পুরো পরিস্থিতিটা এড়ানোর কোনো সুযোগ ছিল কিনা? জিল্লুর রহমান সাহেব, এখন আমাদেরকে এই বিচারটাকে এবং বিচারের যে শাস্তি হচ্ছে ৪২ বছর পর, এটাকে আমরা কি দৃষ্টিভঙ্গিতে দেখব নাগরিক হিসাবে? সমাজের যারা সদস্য আছেন, আমাদের শ্রোতারা, দর্শকরা যারা আছেন শুনছেন, তো আমি মনে করি আমার খুব ক্ষুদ্র মতে যে আমাদেরকে এটা দেখা দরকার এইভাবে যে ৪২ বছর যেখানে একটা কালচার অফ ইম্পিউনিটি যেটা আমরা বলি, যে সবকিছু সহনের বাংলাদেশ, অতএব সবকিছু আমরা সহন করতে পারি না। অনেক একটা আমাদের দেশে কথা আছে যে ইয়েতে বলে মাখা কি সব সয়, মানে মাটি যেমন সবকিছু সয় তেমন আমরাও কিন্তু সেরকম অবস্থায় ছিলাম। এখন সেখান থেকে একটা বেরিয়ে আসবার চেষ্টা হচ্ছে। এই পার্সপেক্টিভে যদি আমরা দেখি, যেটাকে আমরা বলছি যুদ্ধ অপরাধ বা ৭১-এর যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের যে বিচার, এবং এর বেদনাটা কিন্তু থাকবে। এবং এই ৪২ বছরের ভেতরে এবং তার আগে ৭১ সালে
যে ধরনের কনফ্লিক্ট আমাদের দেশে হয়েছিল তার একটা বিস্তৃতি লাভ করেছে নানাভাবে, এবং তার নানা জায়গায় শেকড় তৈরি হয়ে গেছে। এবং সেই শেকড়ের ভিতরে ব্যবসায়ী প্রতিষ্ঠান বলেন, ব্যাংক, ইন্স্যুরেন্স থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন সেক্টরে তাদের যে প্রভাব, তার একটি রাজনৈতিক দল শুধু নয়, তাদের একটা জঙ্গি বাহিনী রয়েছে যারা যে কোনো সময় হিট করতে পারে, হাজার হাজার লোক তারা মাঠে নামাতে পারে। এই যে শক্তিটা তাদের আছে, তো সেইটাকে আপনার দমন করতে গেলে যে পরিস্থিতিটা সৃষ্টি হবে, এটাকে অস্থিরভাবে না দেখা, অস্থিরতাটাকে আবার খুব অস্থিরভাবে দেখলে আমরা কারেক্ট সমাধানটা খুঁজে পাবো না। অর্থাৎ সেজন্য প্রথমেই আমার বন্ধুদের এবং আমাদের শ্রোতাদের, দর্শকদের, আমার প্রিয় দেশবাসীর কাছে বক্তব্য হচ্ছেই যে এটাকে এই পার্সপেক্টিভে না দেখলে কিন্তু আমরা খুব অশান্তির ভিতরে থাকবো। অর্থাৎ এই পার্সপেক্টিভ দেখলে আমরা বুঝতে পারবো যে কোথা থেকে ব্যথাটা লাগছে, কোথা থেকে কার ব্যথাতে কোথায় সংক্রমণ ঘটছে, এবং সেই সমস্ত জায়গাগুলো গার্ড দেওয়ার দরকার। দ্বিতীয়ত হচ্ছে যেটাকে রাজনীতি থেকে পৃথক করে দেখা যায় কিনা। আমি জানি বাংলাদেশে কিছুই রাজনীতি থেকে পৃথক করে দেখা যায় না, কিন্তু চেষ্টা করা দরকার যেটা রাজনীতি থেকে পৃথক করে এটা একটা আইনের শাসন প্রতিষ্ঠার যে একটা প্রচেষ্টা, যেটা শুরু হচ্ছে ৭১-এর মানবতা বিরোধী অপরাধকে কেন্দ্র করে। কিন্তু আসলে কিন্তু আমাদের অবজেক্টিভ হচ্ছে যে আমাদের টোটাল ডিটারমিনেশন দরকার জাতির, যে আমরা একটা আইনানুগ সমাজে ফিরে যেতে চাই। আমরা একটা আইনানুগ সমাজে কিন্তু এখন নেই। এখন মানে তর্ক হচ্ছে যে আমরা জামাতকে নিষিদ্ধ করব কি করব না, বা আমরা অমুক দলকে কি করব না করব, কোন আইনে করব না করব, ইত্যাদি যে সমস্ত কথাগুলো আসছে, এইভাবে যদি না দেখে আমরা যদি আইনের দিকে তাকাই, তাহলে আইনে কি বলছে? অথবা আইনে বলছে যে যে কোনো সংস্থা, যে কোনো সত্তা, যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠী, যে কোনো দল, তারা যদি এই একটা অর্গানাইজড ক্রাইম এভাবে করে, তাহলে পরে সেটা সন্ত্রাস দমন আইনের অধীনে পড়ে। এবং সেই সন্ত্রাস দমন আইনটা তৈরি হয়েছিল 2009 সালে, এবং 2009 সালে উনি বোধহয় তখন কমিশনার, ইলেকশন কমিশনার। এবং সে সন্ত্রাস দমন আইনটা খুব মডার্ন ল, এবং সেখানে একটা আমেরিকার সাথে বাংলাদেশের একটা চুক্তির ভিত্তিতে আইনটা হয়, এবং এটা মার্কিনীদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে আইন, সে আইনটা করেছিল। তো এই আইনে যেই পড়বে সেই কিন্তু সন্ত্রাসী, এবং সেই আইনে যদি গোষ্ঠীবদ্ধ থাকে, কোনো সংগঠন যদি করে থাকে, তো সে কিন্তু জড়িয়ে যাবে। অথবা এখন আমরা জামাতে ৭১ সালে কি করেছিল সেটা একটা বিচার, সেটা করা যাবে, কিন্তু ৭১ সাল বাদ দিয়ে আমরা যদি বর্তমান অবস্থাতে বা অধুনা অবস্থাতে তারা কি করেছে, যেটা মানুষের চোখের সামনে আছে, তো সেটা যদি অন্য কোনো দলও করে, তো সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। সেটা বিশ্বজিতের ব্যাপারেও কিন্তু আইডেন্টিফাই করতে হবে, এবং এখানে কোনো অপশন থাকবে না গভর্নমেন্টের যে আমি এটা করব কি করব না। কিন্তু যখনই আমরা অপশনটা দিচ্ছি গভর্নমেন্টকে যে আমি এটা করব কি করব না, এটা বুঝতে হবে যে আমাদের কোনো অপশন নেই। অথবা যে দলই করুক না কেন, সেখানে আইন তার নিজস্ব গতিতে তাকে চলতে দিতে হবে। সরকার তো তার ইচ্ছা মতো কাজ করবে না, আইনের ইচ্ছা অনুযায়ী কাজ করবে। কিন্তু এখানে সবকিছুই হচ্ছে যেন আমি সিদ্ধান্ত নেব। আজকে ধরেন কেউ তো বিচারের ঊর্ধ্বে না। আজকে একজন মাননীয় বিচারপতি, তিনি একটা বগারে কি বেরিয়েছিল, ব্লগারে, তো সেটা আবার কোন কাগজে বেরিয়েছিল, সে কাগজটাকে আবার বিলি করেছেন, উনি বিলি করেছেন। তো বিচারপতির যদি বিচার হতে পারে সেই কাজের জন্য, তো তাহলে এই কাজটা যে খবরের কাগজ করলো, উস্কানি দিল সারা দেশব্যাপী, আজকে যে ঘটনাটা হচ্ছে, এই ঘটনাটা তো এই বিচারের জন্য হচ্ছে না, এটা তো হচ্ছে আপনার সারা দেশে মিডিয়া পার্টিকুলার একটা খবরের কাগজ সে যে ছড়িয়েছিল, তার ফলে মানুষের মনে কষ্ট হয়েছে, এবং আমাদের দেশের লোককে এ ব্যাপারে উত্তেজিত করা খুবই সহজ। তো সেই ধর্মের ব্যাপারে আমিও যদি এরকম একটা প্রচার শুনি বা এরকম একটা ছবি দেখি, তো তাহলে আমিও প্রচণ্ডভাবে খারাপ লাগবে। তো এই কাজটা করেই তো কোথায় আমি গিয়েছিলাম যখন ওই রামুতে, কক্সবাজারে, যখন বুদ্ধদের সমস্ত মন্দির পুড়িয়ে দিল ইত্যাদি করো, আমি একটা টিম নিয়ে গেছিলাম, 15 জন লয়ার্স আমরা গিয়েছিলাম, সিনিয়র অ্যাডভোকেটসরা। তো তখন আমরা দেখলাম যে ওই যে কি বড়ুয়া, একজন উত্তম বড়ুয়ার ফেসবুকে যে লাগিয়েছে, তার কোনো ফেসবুকই ছিল না, এবং সে কোনো কম্পিউটার এই সমস্ত কোনো জ্ঞানও নাই। তো তার ওটাতে ঢুকিয়ে দিয়ে
সেটাকে অজুহাত সৃষ্টি করলো তার আগের একটা পরিকল্পনাকে বাস্তবায়ন করবার। পরিকল্পনা ছিল যে আমরা এরকম একটা ঘটনা ঘটাবো রামু এবং উখিয়াতে, তারা ঘটিয়েছে। তো এখানে একজন লোককে হত্যা করা হলো। তা আমরা যে কথা বলি যে বিফোর ইউ হ্যাং এ ম্যান গিভ হিম এ ব্যাড নেম, এখানে হচ্ছে আফটার ইউ হ্যাং এ ম্যান ইউ গিভ হিম এ ব্যাড নেম, যে এই জন্য করেছি। এখন হত্যাটাকে সাফাই করার জন্য এখন ব্লগারের সমস্ত আমরা দোষ দিচ্ছি, ব্লগার এটা করছে। কিন্তু আমরা কি, আমাদের তো টেকনোলজি আছে, সরকার এখানে নিশ্চুপ থাকছে কেন? এখানে তো আমাদের সহজে বের করা যায়, কারণ প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে ইমেলের মাধ্যমে, সেগুলো তো অল্প সময়ের মধ্যে বের করে ফেলা হয়েছে। হ্যাঁ, টেকনোলজিতে বের করে ফেলে এটাকে প্রেস নোটের মাধ্যমে বলে দেওয়া যে এই ঘটনা ঘটেছে, এ ব্যাপারে ডিলে করার কি আছে? এবং এটা একজন লোককে মেরে তার একটা ছাপাই গাওয়া হচ্ছে। এই করে যে আমাদের দেশের যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, আজকে যে ঘটনা ঘটেছে আপনি বললেন, এটা কিন্তু রায়ের জন্য ঘটেনি। এটা হচ্ছে এই সমস্ত যে ল্যাক অফ ইনফরমেশনস, ল্যাক অফ, এবং আপনার টুইস্টিং অফ দিস ডিফারেন্ট থিংস, এগুলো বলছে মিথ্যা প্রচার, একটু বাড়িয়ে উত্তেজনা সৃষ্টি করার জন্য যে প্রচারটা চলছে। অতএব এটা আইনে কিন্তু আছে যে যারা উত্তেজনা সৃষ্টি করবে তারাও কিন্তু একই দোষে দোষী, এবং পানিশমেন্ট ইজ ভেরি স্ট্রং। এবং এর ভিত্তিতে যদি হত্যা হয় তাহলে যে উত্তেজনা সৃষ্টি করেছে তারও কিন্তু সে একই। আমি যেটা সাক্ষাতের কাছে যাওয়ার আগে আরেকটা প্রশ্ন আছে যে এই ট্রাইব্যুনাল যখন হয় বা এই আইনি প্রক্রিয়াটা যখন শুরু হয়, অনেকেরই একটা চাওয়া ছিল যে এটি আপনি থাকবেন, ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার রোকন, ব্যারিস্টার রফিকুল হক, এই মানের লয়াররা থাকবেন, এবং আপনারা যেহেতু এই পুরো প্রসেসটার সঙ্গে শুরু থেকে ছিলেন 1973 থেকে, এবং মুক্তিযুদ্ধ আপনাদের ভূমিকা ছিল, কিন্তু সেটি হয়নি। কিন্তু এখন একটি খবর বেরিয়েছে যে অ্যাপিলে রাষ্ট্রপক্ষের প্রতিনিধিত্ব আপনি করতে চাইছেন, খবরটা কথা? না, আমি না, সৈয়দ আমিরুল ইসলাম সাহেব, জাস্টিস সৈয়দ আমিরুল ইসলাম। কোথাও কোথাও আপনার নাম এসেছে? না, নাম এসেছিল, ওই সকালবেলা কনফিউজ করেছিল। আমি বললাম যে আমার সাথে এরকম কোনো আলাপ হয়নি, তো তারপর চেক করে ওটা কারেকশন দিয়েছে। আমি একটু পত্রিকাও দেখতেছি যে আপনার নাম এসেছে, ভুলে এসেছে জাস্টিস সৈয়দ আমিরুল ইসলাম। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, ওই একই প্রশ্ন আপনার কাছেও, এবং সেখানে আমি সূচনায় বক্তব্যকে আরেকটি তথ্য দেওয়া হয়নি, সেটা হচ্ছে যে কিছু হিন্দু বাড়িও আক্রমণ করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রথমে আমি যেটা বলবো, যা ঘটছে দুঃখজনক। একটা দেশের মধ্যে এই ধরনের একটা একদিনে এতগুলো হত্যা যেভাবে জারি হোক, যেভাবে হোক, তারপর যেটা আপনি বললেন যে একটা কমিউনাল একটা বিষয় হয়ে যাচ্ছে, এটা কিন্তু ভয়াবহ এবং দুঃখজনক তো বটেই, কিন্তু এটা রাষ্ট্রের সার্বিক নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। আমি যেহেতু আমিরুল ইসলাম খুব সুন্দর করে পুরো জিনিসটাই বলেছেন, আমি খুব সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি, এই জিনিসটা যেটা এখন হয়েছে বা আগের থেকে যেটা শুরু হয়েছিল, যে 42 ইয়ার্স, 42 বছর পরে আমরা ইতিহাসের পাতার থেকে একটা অধ্যায়কে নিয়ে সেটাকে আমরা শেষ করার চেষ্টা করছি। এখানে আমি যে সমস্যাটা দেখি, এটা হওয়ার এটা হতো, এই জিনিসটা যদি মনে করেন যে স্প্যান অফ 72 to 75 এর মধ্যে এই জিনিসটা হতো, তাহলে কিন্তু এই জিনিসটা এখন যেভাবে আমরা দেখছি এভাবে হয়তো দেখা হতো না। তার কারণ হচ্ছে যে ওই সময় থেকে এই সময় 2013 বা 2012 যদি বলি, ওয়ার্ল্ড হ্যাজ, বিশ্ব চেঞ্জ হয়ে গেছে। এখন টেকনোলজির দুনিয়া চলে আসছে। আপনি এখন, আজকে আমি এখানে কথা বলছি বা একটা ঘটনা ঘটছে যে জায়গায়, উইদিন 5 মিনিটসের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অল ওভার। তো ওই টেকনোলজি যেটা উনি বললেন আর কি, যে টেকনোলজিটা কিন্তু আপনি এটা ব্লেসিংও হতে পারে, এটা আবার একটা সমস্যাও সৃষ্টি করতে পারে। যে কথাটা উনি বললেন যে ওই ছেলেটা রামুর যে উত্তম, তার কোনো ফেক আইডি দিয়ে, ফেসবুকে ছিল না, ফেক আইডি দিয়ে করেছে। এটা হয়তো 1970 সালে বা 75 সালে বা 76 সালে এটা সম্ভব হতো না, ফেসবুকে ছিল না। কাজে এখন যে বিষয়টা হচ্ছে যে উত্তেজনাগুলো ছড়ানো বা উত্তেজনাগুলো রাইট অর রংলি যেটা করা হচ্ছে একজনের ফেসবুকে, আরেকজনের ফেসবুকে, এখন আমার ফেসবুকে ঢুকে যদি কেউ একটা প্রচার করে দেয়, তাহলে আপনি কেন রাইট অর রং ওটা দেখছেন না, আপনি কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছেন যে এই লোকটা হঠাৎ করে এই ধরনের কথাবার্তা বললো কেন। আমি ওনার সাথে এক সুরে একটা কথা বলবো, আমি এখানে মনে করি যে আমাদের গভর্নেন্স সিস্টেম এখানে কোথাও একটা গলত আছে, হয় একটা গলত আছে, আর না হয় আমরা উই আর লিভিং ইন 70s। আমি যদি ওটা বলি, এই যে টেকনোলজিটা এতখানি অ্যাডভান্স করে গেছে, আমরা কিন্তু এই টেকনোলজির সাথে পেস রাখতে পারতেছি না। পেস রাখতে পারছি না দুটি কারণে, হয়তো আমরা এই টেকনোলজিটাকে ঠিকমতো ইউজ করতে পারতেছি না, অর আমরা এই টেকনোলজি বুঝি না, দুটোর একটা।
হয়তো যারা বোঝার কথা থাকে সেখানে ইনকম্পিটেন্সি কিছুটা আছে, যে জন্য আমরা এটা বুঝতে পারতেছি না। আমি এই কারণে এটা বলছি যে উনি যেটা বলেন, আমারও একটি প্রশ্ন, যে যখন এই কথা ঠিক আছে, একটি পত্রিকা ছাপিয়েছে এবং সে একটা ব্লগ থেকে নিয়ে ছাপিয়েছে, ব্লগটা কার, আমার না ওনার, সেটা কিন্তু ভেরিফাই করার যাদের প্রয়োজন সেইখানে তারা কিন্তু ইমিডিয়েটলি ভেরিফাইটা করলেন না, না করে যতটুকু পত্র পত্রিকার থেকে যেটা পড়েছি যে কিছু ব্লগ বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করাতে হলো কি, একটা সন্দেহের উদ্রেক হলো যে বন্ধ কেন হলো। প্রয়োজন ছিল যে ওই বিষয়টাকে ওই টেকনোলজির মারফতে এইটাকে প্রমাণ করে, আর যদি গভর্নমেন্ট মনে করেন যে আমাদের পলিটিক্যাল সিস্টেমটা এখন এমন হয়ে গেছে, ইটস এ ডিভাইড, হ্যাঁ একটা পাতা পড়লে বলবে হয় ও ফেলেছে না হয় ওই ফেলেছে, এটা মানে কিভাবে পড়লো ওটা নিয়ে এটা একটা রাজনীতিকরণ, প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমরা রাজনীতিকরণে আমরা দেখছি। তো কাজেই সেখানে আমি মনে করি যে সরকারের যে টেকনোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা ছিল, দে শুড হ্যাভ কাম আপ ক্লিন। গভর্নমেন্টের একটা ভার্সন প্রধানমন্ত্রীকে না পারার কোনো কারণ নেই। আপনি যেটা বলছেন ডিজিটাল বাংলাদেশ, আপনি যখন সার্বিকভাবে একটি রাষ্ট্রের নিরাপত্তার কথা যখন চিন্তা করবেন, টুডে সবচেয়ে বড় হুমকি হচ্ছে কিন্তু সাইবার ওয়ারফেয়ার, সবচেয়ে বড় ওয়ারফেয়ার। এখন সৈন্য পাঠায় দিয়ে কিন্তু যুদ্ধ হচ্ছে না, আপনি সাইবার ওয়ার হচ্ছে। আপনি ইরানের সাথে ইসরায়েলের একটা সাইবার যুদ্ধ লেগে আছে। তো এই যে সাইবার ওয়ারফেয়ারের বিষয়টা কিন্তু আমরা মোটেও, আমরা ধরেন আমাদের জেনারেশন আমরা একটু শাই, কিন্তু যেই জেনারেশন, যে ইয়াঙ্গার জেনারেশন যারা এটা বুঝে, বা আজকের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে যে সমস্ত ইয়াং পিপল আছে, এই সাইবার ওয়ারফেয়ার কিন্তু একটা মারাত্মক বিষয়। এই বিষয়টা কিন্তু আমাদের এখানে মোটেও আলোচিত হয়নি, এবং এই বিষয়টা আমরা যখনই রাষ্ট্রীয় নিরাপত্তার কথা মনে করি তখনই আমরা মনে করি পুলিশ, বিজিবি, আর্মি, এটাই। ইট ইজ নট, ওইটা কিন্তু না, এটা ব্যাপ্তি অনেক বেশি। এই জিনিসটা কিন্তু আমরা কখনো স্টাডি করি নাই, যেই কারণে এই যে ঘটনাটা যেটা ঘটেছে, যেটা উনি বললেন যে হ্যাঁ একটা এলিমেন্ট কিন্তু এর মধ্যে আছে। একটা তো এলিমেন্ট আছে, ধরেন একটা পার্টি, সেই পার্টির যেভাবে আপনি সেই নেম করেন, একটা পলিটিক্যাল পার্টি বা সারফেসে পলিটিক্যাল পার্টি, সেই পার্টির টপ লিডারদের বিচার হচ্ছে, সেই বিচারে অবভিয়াসলি তাদের যে কীর্তিকলাপ আছে সেই বিচারে তো তাদের এইটাই এক্সপেক্টেড। তো সেখানে আপনার ওই পলিটিক্যাল পার্টি যেটা করছে সেটাকে প্রিভেন্ট করার জন্য যে সমস্ত টেকনোলজির ইউজ করা দরকার, এটা কিন্তু আমরা করছি না, সেইখানে আমাদের প্রবলেম। আর যেটা কথা আমি বলবো যে আমাদের আনফর্চুনেটলি আমাদের পলিটিক্যাল ডিভাইডটা এরকম, আমরা তো 2008 সালে একটা ইলেকশন করালাম, এবং ইলেকশন করায় কিন্তু আমার 600 পৃষ্ঠা বই বেরিয়েছে এখন ইলেকশন কমিশনে 5 বছর, আমি বেশ কিছু বিশ্লেষণ করেছি যে আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে 2 বছরের যে সবাই হইচই করছে, 2 বছরের একটা তত্ত্বাবধায়ক সরকার, অনির্বাচিত সরকার, তাদের যে কীর্তিকলাপ, আমার একটা ধারণা ছিল যে রাজনীতিবিদরা হয়তো ওখান থেকে একটা শিক্ষা নিয়েছেন, এবং সেই যে ওই সময়ে যে একটা ইউনিটি ছিল, হ্যাঁ, সব পলিটিক্যাল পিপুল অ্যাক্রস দ্য টেবল, সেই ইউনিটিটা মেনটেন হবে, কিন্তু সেটা হয়নি। আজকে ধরেন গভর্নমেন্ট অ্যালোন ফাইটিং এমন একটা বিষয়, যে বিষয়টা স্পর্শকাতর বলেন, যে বিষয়টা কি হবে আমরা জানি না। সো সেখানে প্রয়োজন যে আমাদের যে ন্যাশনাল কনসেনসাসের ব্যাপারটা, এটা হচ্ছে না, এবং এটার দিকে কেউই কিন্তু পদক্ষেপ দিচ্ছে না, যেই কারণে আমি যদি বলি সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু একটু ডেঞ্জারাস মোড়ে চলে যেতে পারে। আমি বলছি না গেছে, চলে যেতে পারে। আজকে যেমন হোম মিনিস্টার বলছেন যে কিছু লস্করে হামলা করবার আছে, তো এই সমস্ত বিষয় নিয়ে এখন আমি মনে করি যে যে একটা ন্যাশনাল কনসেনসাস আসার চেষ্টা করা উচিত। আমি জানি না এটা হবে কিনা, কিন্তু একটা চেষ্টা করা উচিত বলে আমি মনে করি, এবং সেই চেষ্টাটা না হলে আপনি যেটা আমাকে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে বলছেন, কুড বি ডিফিকাল্ট। আমি ডেঞ্জারাস এখনো বলবো না, কুড বি ভেরি ডিফিকাল্ট। বেশ, আমির ইসলাম, আমি একটু এই পুরো বিচারিক প্রক্রিয়াটা নিয়ে, কালকে যেমন মানুষের উল্লাস বা গণজাগরণ মঞ্চের উল্লাস, 5 তারিখে তারা প্রতিবাদে খুব আরেকটি রায়ের প্রেক্ষিতে রাজপথে নেমেছিল, এবং এই একদিকে এই জাগরণের পক্ষে এক ধরনের মতামত আছে, কেউ আবার বিচারটি চান, কিন্তু তারা আবার প্রশ্ন তুলছেন যে এটিকে আদালতের উপরে কোনো চাপ প্রয়োগ কিনা, এবং এই চাপ প্রয়োগের ফলে যদি রায় হয়ে থাকে তাহলে তার ভবিষ্যৎ কি হবে। সব মিলিয়ে বিচারিক প্রক্রিয়াটা, এবং এই একই সঙ্গে এই যে গণজাগরণ মঞ্চের যে তরুণদের যে আন্দোলন,
বা সরকারের যে অবস্থান, সরকারের মন্ত্রীবর্গের যে বক্তব্য বিভিন্ন সময় আমরা শুনি, সব মিলিয়ে আপনার একটু মূল্যায়নটা আমরা শুনতে চাই। প্রশ্নটা একটু কমপ্লেক্স এই কারণে যে প্রেক্ষিতটা যদি আমরা না দেখি যে কেন গণজাগরণে ওখানে তারা আসলো, তাহলে পরে আমরা মনে করব যে এটা একটা প্রেশার তৈরি করতে এসেছে। কিন্তু আমরা যদি প্রেক্ষিতটা দেখি যে এই যারা শিশু ছিল ৭১-এ বা যারা জন্ম হয়নি ৭১-এ, তারা শুনছে তাদের জন্ম হওয়ার পর থেকেই যে আমাদের মা বোনদের উপরে অত্যাচার হয়েছিল, বিচার করা হয়নি এবং সেই বিচারটা হয়নি। অতএব তারা তো একটা ফিলিংস তাদের ভিতরে তৈরি হয়ে গেছে ছোটবেলা থেকেই, এবং তারা এই যে অবিচার এবং বিচারহীনতার যে বিষয়টা তাদের ভিতরে একটা প্রেরণার সৃষ্টি করেছে, এবং সেই প্রেরণার থেকে তারা একটা আদর্শিক জায়গাতে দাঁড়াতে চাচ্ছে। এবং তারা তো আমাদের মতো একটা অনাদর্শিক যে সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড ঘটছে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে, যার এথিক্যাল ভ্যালুসগুলো তাদের সাথে কম্পেটেবল না, তাদের মানে ইয়াং ছেলেদের মেয়েদের সাথে। তো এরা কিন্তু শুধুমাত্র এই ফাঁসির কথা বলছে, যে রাজাকারের ফাঁসি, কিন্তু আসলে তারা চাচ্ছে যে এই অনিয়ম এবং এই যে অনাচার এর থেকে মুক্তি পেতে চায়, এবং এই যে বিচারহীনতা এবং একটা মানে সবকিছুর ভিতরে একটা নীতিহীনতা, এবং আমি কি মনে করি যে ধর্মহীনতার বিরুদ্ধে তারা ফাইট করতে চায়। কারণ ধর্মের যে মূল কোডস আছে, সেই কোডসগুলো কিন্তু আমার মনে হয় সবাই আপহোল্ড করে, কিন্তু সেখানে ধর্মহীনতার ভিতরে যে আমরা পড়ে গেছি, আমাদের যে কোনো ধর্মভিত্তিক হোক বা আমাদের এডুকেশনাল ডিসিপ্লিন থেকে কোনো এথিক্স হোক, কোনো মোরাল হোক, আমাদের যে কোনোটাই নাই, আমরা যা খুশি তাই করতে পারি। অতএব যা খুশি তাই করতে পারার যে দেশ বাংলাদেশ, তার বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ। অতএব এটাকে কেউ দেখছে একটা নেগেটিভ ওয়েতে, যে এটাতে একটা প্রেশার সৃষ্টি হচ্ছে কিনা, তো আমি দেখছি পজিটিভ ওয়েতে, যে এক একটা আমাদের বাংলাদেশে এভাবেই হয়েছে 50 দশকে, 52 সালে ভাষা আন্দোলনে, 69-এর গণ আন্দোলনে, তারপরে ইতিমধ্যে অনেক আন্দোলন হয়েছে, 70-এর নির্বাচনে, 71-এর মুক্তিযুদ্ধে। তো তার ফলে আমি মনে করি যে এটা একটা বাংলাদেশের জন্য একটা খুব রিফ্রেশ, মানে একটা ফ্রেশনিং একটা মুভ। এখন নির্ভর করবে যে আমরা এটাকে কিভাবে গ্রহণ করব, কিভাবে এটাকে প্রজেক্ট করব, কিভাবে এদেরকে গাইড করব, সেই জায়গাটার কিন্তু এখন অভাব দেখছি। কারণ আমরাও কিন্তু দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে দেখতে চাচ্ছি। তারা যতই বলুক কি আমরা দলীয় নয়, কিন্তু বলছে তাদের দলে চাপিয়ে দিচ্ছে। সো এইটা কিন্তু আমার মনে হয় যে আমাদের সিনিয়র প্রজন্মের একটি অপরাধ বোধ একটা আছেই, কিন্তু আরেকটা অপরাধ আমরা সৃষ্টি করছি, যে এদেরকে রাজনৈতিকভাবে চিহ্নিত করে। এরা বেশিরভাগই যদ্দূর আমি জানি কোনো রাজনীতির সাথে জড়িত না, এবং এরা ব্লগিং করে, এবং এরা খুব ইন্ট্রোভার্ট। অ্যাকচুয়ালি যারাই কম্পিউটারে এই সমস্ত কাজ করে, তারা বাই নেচার হচ্ছে ইন্ট্রোভার্ট, তারা এক্সট্রোভার্ট হতে পারে না। কারণ তাদের চিন্তাটাই হচ্ছে সবসময় মাথার ভিতরে হিসাবের চিন্তা, ওয়ার্ডসের চিন্তা, ফিগার্সের চিন্তা, ভার্চুয়াল বিষয়। তো সেই জন্য এই সম্পদটাকে আমরা যেন ওয়েস্ট না করে যাই। যা কিছু অন্য জায়গায় ঘটছে সেগুলো কিন্তু এই এরা থেকে উদ্ধার পাওয়ার জন্য কিন্তু এই জেনারেশনসটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, দেন উইল মিস অল বাসেস। তো সেই জন্য এটা একটি আদর্শিক জায়গা থেকে দাঁড়িয়ে কথা বলছে, এদের কোনো স্বার্থ চিন্তা নাই। আমি বহু আন্দোলন দেখেছি, বহু রাজনীতি দেখেছি, বহু অবস্থা দেখেছি, কিন্তু এরা যে ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে এবং তাদের কথাবার্তা যে শালীনতাবোধ রয়েছে এবং তাদের ভিতরে যে মানুষের প্রতি সম্মান বোধ রয়েছে, এইটাকে থেকে অনুকরণীয় হওয়া দরকার অন্যান্য দল, অন্যান্য। আরেকটা বিষয় যে আইন, এই দাবির প্রেক্ষিতে আইনে পরিবর্তন আনা হলে, যেটির কারণে রাষ্ট্রপক্ষ আপিল করবার সুযোগটা পেলেন, কিন্তু এই যে জামাতকে নিষিদ্ধ করবার দাবিটা এই গণজাগরণ মঞ্চ থেকে আছে, এবং ওই আইনে সংগঠনের বিচার করা যাবে সেটি আছে, কিন্তু কি বিচার করা যাবে, কি শাস্তি হবে সেটি নেই। মানে এই যে আইনটিকে বারবার সংশোধন করতে হচ্ছে, বা এটি করা নিয়ে প্রশ্ন, এটি একবারে সুচিন্তিতভাবে করা সম্ভব ছিল কি? মানুষের যে প্রত্যাশা গভর্নমেন্টের কাছ থেকে, যে কোনো গভর্নমেন্টই হোক, যে দলের গভর্নমেন্ট হোক কেন, তার যে প্রশাসনিক কাঠামো এবং তাদের যে এক্সপার্টিস, প্রফেশনালিজম, সেগুলোর দিকে কিন্তু আমরা কোনোদিনই নজর দেইনি, বাট এটা কমছে। তার ফলে হচ্ছে কি, কাউকে গাইড করার মতো কোনো লোক নেই, সেটা আইন মন্ত্রণালয় হোক বা ইনফরমেশন মিনিস্ট্রি হোক বা হোম মিনিস্ট্রি হোক। এর জন্য যে রিসার্চ সেলস দরকার হয়, টেকনিক্যাল সেল দরকার হয়, এই সমস্ত বলছিলেন আমাদের ব্রিগেডিয়ার সাহেব, বললেন সাকাওয়াত সাহেব, যেরকম আপনার যে সাইবার ক্রাইম হচ্ছে, আমাদের সেখানে কি এইগুলোর ব্যাপারে কোনো ল্যাবরেটরি, কোনো রিসার্চ
কোনো ইউনিট তৈরি হয়েছে? আমাদের হোম মিনিস্ট্রি থেকে সেটা আছে, আমাদের মিনিস্ট্রি থেকে আছে, ইনফরমেশন মিনিস্ট্রিতে। যদি না থাকে তাহলে জিজ্ঞেস করা দরকার যে টেলিকমিউনিকেশন মিনিস্ট্রিতে আছে কিনা। কিন্তু এরা কি কখনো একটা মিনিস্ট্রির সাথে আরেক মিনিস্ট্রি কথা বলেছে? আই হ্যাভ ডাউটস। তত যে যার মতো মন্ত্রী হিসাবে কাজ করছে। তাদের কোনো কমিটি হয়েছে? এত বড় ঘটনা ঘটছে, দে শুড হ্যাভ এ টাস্ক ফোর্স, এবং সেই টাস্ক ফোর্সে টিম হিসাবে কাজ করবে। আমার দায়িত্ব হবে যে আই ওয়ান্ট দ্য জব টু বি ডান বাই দ্য পিপল হু নো ইট। আমি আইনজীবী, আমি তো এমনি, আমি যদি আইনজীবীও হই, আমি যদি মন্ত্রী হই মন্ত্রী হিসাবে, আমি আই উইল ডেভেলপ মাই ওন টাস্ক ফোর্স, দে শুড ডু দ্য জব, যেটা তাদের করা দরকার। আমি বলবো না যে এটা এরকম, আমাকে যদি সেটেল করতে দেয় আমি সেটেল করব, কিন্তু সেটেল করার পরও আমি যেহেতু মন্ত্রী, আমি সেজন্য আই লাইক অ্যানাদার লয়ার অফ ইকুয়াল এবিলিটি, যে সেটাকে সেটেল করার ব্যাপারে হেল্প করবে আমাকে। কারণ আমাকে নির্লিপ্ত থাকতে হবে। আমি যখন ক্যাবিনেট মিনিস্টার, তখন আমি কিন্তু আইন তৈরি করার ব্যাপারে আই উইল নট বি দ্য পারসন হু উইল গিভ দ্য লাস্ট ওয়ার্ড। জেনারেল হোসাইন, যেটি আপনি নিরাপত্তার ইস্যু নিয়ে আমরা কথা বলছিলাম, এই যে জঙ্গিবাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে লড়াই, ওভার এগেনস্ট টেররিজম, এবং সেই লড়াইয়ে বাংলাদেশ অংশীদার, সব মিলে বাংলাদেশে এক ধরনের জঙ্গি তৎপরতা একটা সময় ছিল, এবং সেটি আমরা নির্মূল করতে পেরেছি বলেই দাবি সরকারের দিক থেকেও করা হচ্ছে। কিন্তু আজকে আবার এই যে লস্করি তৈবার কথা হচ্ছে, বা আজকে জামাত, অনেকে বলে থাকেন যে জামাতকে নিষিদ্ধ করলে এরা আরো ভয়াবহ হয়ে উঠবে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সময়ের প্রচারণা বা বক্তব্য ছিল, বাট আবার এটি গণদাবিতেও পরিণত হচ্ছে। এবং এই যে গণজাগরণ মঞ্চ যেটি নিয়ে ব্যারিস্টার ইসলাম কথা বললেন, সেটি সম্পর্কে আবার ভারতীয় পত্রপত্রিকায়, বেশ কিছু পত্রপত্রিকায় লেখা হচ্ছে যেটি ভারতের সমর্থনে, ভারতের সহযোগিতায় হচ্ছে। আবার এই ধরনের তৎপরতা যদি বাড়তে থাকে, বা এই যে যেটি স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে বললেন যে আত্মঘাতী হামলা হতে পারে, বা এই চোরাগুপ্তা হামলা তো অনেকদিন ধরেই হচ্ছে, সব মিলিয়ে সিকিউরিটি ইস্যুটা যদি আরেকটু ডিটেইলে আপনি আমাদেরকে বলেন, এখানে ভারতের দৃষ্টিভঙ্গি কি হবে সেই ক্ষেত্রে, বা যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি হবে, বা অন্যদের অবস্থানটা কি হবে? আমি প্রথম জিনিস একটু বলতে চাই, আমিও পড়লাম ভারতের কনসার্ন, বা তারা বলছে যে আমরা অমুকের সাথে আছি, তমুকের সাথে আছি। এই জিনিসটা বোধহয় আমার মনে হয় খুব ভালো জিনিস, এটা একটা খুব ভালো বিষয় না। আরেকটি গভর্নমেন্ট বা আরেকটি দেশ, আমাদের দেশে কি হচ্ছে সেটা নিয়ে কথা বলে এটা প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা পিপলস মাইন্ডে, এবং একাত্মতা ঘোষণা করলাম, এইটাও আমাদের মনে হয় আমাদের উচিত ছিল যে এটাকে প্রতিহত করা। যেটা গণজাগরণ মঞ্চে যে উনি বললেন যে ইয়াং ছেলেরা যেটা করছে, এটা আমাদের ছেলেমেয়েরা করছে, এবং আমাদের একটা ইভলভড একটা গণজাগরণ বলেন, বা একটা রেভলিউশন বলেন, বা ইভলিউশন বলেন, একটা ওনারশিপ দরকার, একটা ওনারশিপ, একটা বিলঙ্গিং দরকার। সেখানে যখনই বাইরের কেউ বলে, তখন কিন্তু এটা নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কথা, এবং হচ্ছে না সেটা আমি বলবো না। আমি শুধু একটুখানি অ্যাড করি যে এই জাগরণটা কেন হলো, অবিশ্বাস থেকে হচ্ছে। কিন্তু জাগরণটা অবিশ্বাস থেকে। অবিশ্বাসটা কি, যে একটা লোকের এতগুলো সো মেনি কাউন্ট অফ হিজ ক্রাইম বলা হলো যে প্রমাণিত হয়েছে, ইভেন ওয়ান মার্ডার ফর দ্যাট ম্যাটার। এমনই তো, আমি একদম এত বড় লয়ারের সামনে কথা বলছি, বুকটা কাঁপতেছে এমনি। ইভেন ওয়ান মার্ডার, ফর ওয়ান মার্ডার, আমাদের দেশে যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট আছে, সার্কামস্টান্সিয়াল যদি তাই হয় যে ইন্টেনশনাল মার্ডার, উনি জানেন ভালো করে কি পানিশমেন্ট হবে। সেখানে যখন এই ঘটনাটা ঘটলো, তখন কিন্তু এই ইয়াং ছেলেদের মনে একটা জাগরণ জাগলো যে এটা আবার কোনো ধরনের আতাত হচ্ছে কিনা, এবং এই আতাতের কথাটা কিন্তু আমরা শুনে আসছিলাম যে এটা হবে, এটা হবে, এই আতাত হবে, সেই হবে। আপনাকে মনে রাখতে হবে, আমি এটা আজকে আমার একটা লেখা বেড়েছে যেখানে আমি বলেছিলাম যে এ পর্যন্ত জামাত ইসলামে যতগুলো ইলেকশনে পার্টিসিপেট করেছে, সেখানে কিন্তু তাদের সিট যতগুলো, তারা যে সমস্ত কনস্টিটিউয়েন্সি তারা পার্টিসিপেট করেছে, তার হিসাবে আমার কাছে যে হিসাব, আমার বই তো আমার হিসাবে আছে, 9% ভোট তারা পোল করেছিল, 300-তে না, বাকিগুলোতে যেখানে তারা, হ্যাঁ, কিন্তু 300-তে তারা কোনোদিন 300 কনস্টিটিউয়েন্সিতে করেনি। 300 কনস্টিটিউয়েন্সি যদি করে, তা আমি যদি সেটা একটা রাফ ক্যালকুলেশন করি, 5%, 4 to 5% ভোট। এই 4 to 5% ভোট কিন্তু কোয়াইট এ বিগ নাম্বার। বাংলাদেশের 9 কোটি ভোটার, এখন 9 কোটির একটু উপরে, 4 থেকে 5% ভোট কিন্তু অনেক ভোট। এইটা যখন আমরা রাজনীতির ক্যালকুলেশনের মধ্যে যাই, তখন কিন্তু ইচ ভোটের কাউন্ট করতেছি আমি, মানে যেই পার্টি হোক, মানে আলটিমেটলি রাজনীতি করা হয়তো একটা ক্ষমতায় যাওয়ার জন্য, এবং সেই ক্ষমতায় গিয়ে তার আইডিওলজিটাকে এস্টাবলিশ করার জন্য। এই 4 to 5% ভোটের যে খেলাটা, আমি খেলা বলি, বা
ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনটার মধ্যে এই রিউমার উঠলো যে এই ধরনের একটা আঘাত হচ্ছে। সেটারই কিন্তু কাউন্টার হলো এই যে উনি যেটা বললেন যে এই যে আমাদের রাজনীতির ভিতরে যে এই ধরনের একটা লুকোচুরির বিষয়, যেমন উই আর নট ক্লিয়ার, কোনো কিছু, যদিও রাজনীতিতে সবকিছুতে ক্লিয়ার হবে না, কিন্তু উই আর নট ক্লিয়ার যে সমস্ত জায়গায় মোস্ট সেন্সিটিভ, যেখানে আপনার ব্যক্তি নিরাপত্তা, যেখানে আপনার ব্যক্তি থেকে রাষ্ট্র নিরাপত্তা, ইন্টারনাল স্টেবিলিটি সবকিছু যখন আছে, সেখানে কিন্তু আপনি এই ধরনের যদি একটা সন্দেহ থাকে, তখন ডেফিনেটলি একটা রিয়াকশন হবে। আমাদের থেকে হয় নাই, আমরা বোধহয় আমাদের বোধ শক্তি হারিয়ে ফেলছি, কিন্তু যাদের ফিউচার, আমরা তো ধরেন উই আর স্পেন্ড ফোর্স, যারা রয়েছে এখানে, যাদের ফিউচার, যাদের 30 বছর 20 বছর 25 বছরের ছেলে পেলে, তাদের তো ফিউচার রয়ে গেছে, এই দেশেই থাকতে হবে। সো দ্যাট ইজ দি রিয়াকশন যেটা আমি দেখি। একটা পলিটিক্যাল সিস্টেমকে দে আর এখানে যেটা মানে ফাঁসি তো প্রতীকী ব্যাপার, এটা তো একটা স্লোগান, কিন্তু আপনি যদি ডিপ ইনসাইড বিশ্লেষণ করেন তাহলে এটা একটা রিজেকশন, যে এই ধরনের পলিটিক্সকে আমরা রিজেক্ট করলাম। এটা এখন আমি এক রং দিতে পারি, উনি এক রং দিতে পারেন। আরেকটি জিনিস যেটা আমি মনে করি যেটা খুব বড় জিনিস হবে, আপনি যেটা বললেন, বাংলাদেশের যে কোনো স্টেবিলিটির অভাব বা এটা যদি ডিসেবল হয় বাংলাদেশে কোনো কারণে, সামাজিক বলেন, কমিউনাল বলেন বা অন্য কোথাও বলেন, এটা সবচেয়ে মারাত্মক যে এফেক্টটা হবে এটা কিন্তু নেইবারিং কান্ট্রিতে, ভারতের নর্থ ইস্ট কিন্তু এমনিতেই কোয়াইট আনস্টেবল, এবং সেখানে যদি বাংলাদেশের একটা সামাজিক আনস্টেবিলিটি থাকে, এবং সেখানে ইন্ডিয়ার কিন্তু যথেষ্ট কনসার্ন থাকার কথা, এবং কনসার্ন থাকবে, এবং ফার্স্ট রিয়াকশন কিন্তু সেখান থেকে হবে। আপনি যে জঙ্গি বিষয়টা বললেন, আমেরিকার যে জঙ্গি লিস্টটা আছে, সেখানে কিন্তু যে দলগুলো আছে সেগুলো কিন্তু নিষিদ্ধ হয়ে আছে, এবং বাংলাদেশেও যেগুলো ছিল সেগুলো নিষিদ্ধ হয়ে আছে। এখন এই যে আপনি যেটা বলছেন যে সন্ত্রাস দমন আইনের ভিতরে এটা পড়বে কি পড়বে না, এটা হয়তো আমি বলতে পারবো না। এটা বড় আইনের ব্যাখ্যা আছে, ইন্টারন্যাশনাল লর ব্যাখ্যা আছে। সেই ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আপনি যেহেতু আমেরিকার কথাটা আনলেন, সেখানে তারা কিভাবে এটাকে দেখছে সেটার উপর অনেকটা ডিপেন্ড করবে। এখন কথা হলো যে জামাত ইসলামী আপনি ব্যান করে দিলেন, দেন হোয়াট? এটা দুটো হতে পারে, হয়তো অন্য নামে আবার একটা পার্টি হতে পারে, রেগুলার বা অন্য কোনো পার্টির মধ্যে তারা ঢুকে যেতে পারে, হয়তো নাও। আমি বললাম যে এরকম এক্সাম্পল তো আছে। আপনার ইসলামিক ব্রাদারহুড বন্ধ ছিল, ইসলামিক ব্রাদারহুডের 130 কি 140 জন টপ নেতা হ্যাংড বাই নাসার, এবং কত বছর, 40 বছর তারা ছিল, এখন আবার আসছে। কাজে হয়তো একটা ইভলিউশন প্রসেসের ভিতরে এটা আসতে পারে, অথবা হঠাৎ চট করে আরেকটি ফর্মে চলে আসতে পারে। তখন ওই ফর্মটাকে যদি রেগুলার বা যেটা প্রপার রাজনীতি যেটা হয় সেটা করলে তার আপনি কিছু করতে পারবেন না। সেকেন্ডলি হচ্ছে দে উইল কাম আউট অফ দিস, এই যে জামাতের যে বিষয়টি 71-এর সাথে যুক্ত, এই বার্ডেনটা থেকে তারা বেরিয়ে আসবে। তো এখন আপনি যেটা কথা বললেন, এইটা যদি ব্রিড হয়, এটা যদি না হয়, তাহলে অন্য আমরা যা সাধারণত মনে করি যে আজকে যা দেখছি তার সাথে চরম কিছুতে আসতে পারে। এই অবস্থায় আমি কিন্তু রুল আউট করছি না যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলছেন, যেহেতু ওনার কাছে বেশি তথ্য আছে, আমি ওনার হাওয়ালা দিয়েই বলছি যে যেহেতু ওনার কাছে তথ্য আছে, উনি যে কথাটা বলেছেন আমি সঠিক ধরে নিচ্ছি যে এটাই হচ্ছে, তাহলে এখানে কিন্তু আপনি একটা ডেঞ্জারাস মোড়ের ভিতরে আমরা আছি, এবং যেটা গভর্নমেন্টকে রেটরিক নয়, প্লিজ আমি বারবার বলছি রেটরিক নয়। আমি এক টক শোতে বলেছিলাম যে আপনারা কথায় কথায় গৃহযুদ্ধ বলেন, ডু ইউ নো হোয়াট ইজ গৃহযুদ্ধ? প্লিজ ডোন্ট আটার গৃহযুদ্ধ, বলবেন না কথাগুলো। গৃহযুদ্ধ কিন্তু ডেঞ্জারাস, মারাত্মক জিনিস। দেশের সভরেনিটি উইল বি অ্যাবসলিউটলি অ্যাট স্টেক, ডোন্ট ডু, এগুলো বলবেন না। কারণ আমরা অনেক সময় অনেক কথা বলি যেগুলো কিন্তু আমরা কনসিকুয়েন্সেসটা বুঝি না। কনসিকুয়েন্সেসটা না বুঝে আমি যেমন বলি, আমি জানি আমার এই কথা শুনলে অনেকে রাগ করবেন, আমাকে বলেন আপনি একটা ট্রায়াল হচ্ছে, একটা ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, জাজেস আছে, লয়াররা আছেন, বোথ সাইড, একটা প্রসেস চলছে। প্রত্যেক যে মন্ত্রীর কাজও নাই, মানে তার সে রিমোটলিও এটার সাথে কানেক্টেড না, উনিও দুইটা কথা বলে দিলেন, অমুক তারিখে রায় হবে, অমুককে এটা হবে, অমুককে ঝুলে যাবে। এই সমস্ত কথা বলতে বলতে এমন অবস্থা হয়েছে যে হোল জিনিসটাকে আমরা বেশি কমপ্লিকেটেড করে ফেলেছি। এবং আমি বারবার অনুরোধ করছি যে আমাদের দেশে
প্রত্যেক মিনিস্ট্রির একটা মুখপত্র থাকার কথা। এক্স্যাক্টলি। এবং যে জিনিসটা হবে, আমরা এখন তো দুনিয়ার সব জায়গায় দেখছি, হোয়াইট হাউসে কয়দিন ওবামা এসে কথা বলেছে, আমরা নিডস দ্যাট, ওই যে এসিস্ট্যান্ট সেক্রেটারি কেউ এসে প্রতিদিনই এসে একটা ব্রিফিং দিচ্ছে। আমরা কেন, মানে এই যে আমি বললাম যে আমাদের গভর্নেন্স সিস্টেমের ভিতরে এই যে উনি যেটা বললেন যে সমন্বয়হীনতা, এটা কিন্তু দেশের সিকিউরিটির জন্য খুব ভালো না। আমি কিন্তু সিকিউরিটির কথা এটা বলছি না যে somebody will come and attack you, that is the security, that is not the security। আপনার ভিতরে একটা ছেলে বিশ্বজিৎকে পিটাই মেরে ফেলেন, দিস ইজ a lack of security। আপনি একটা হিউম্যান, একটা আমার সিকিউরিটি স্টেট দেওয়ার কথা। আমি যদি সিকিউর ফিল না করি, স্টেট ইজ নট সিকিউর। উনি যদি সিকিউর ফিল না করেন, স্টেট ইজ নট সিকিউর। স্টেট কি? স্টেট তো ইজ দ্য পিপুল, সমষ্টিগত পিপুল। আমি যদি এখন রাস্তায় বেরোতে ভয় পাই যে ভাই কোথার থেকে ধুম করে একটা কিছু মেরে দেয়, দেন দ্যাট স্টেট ইজ নট সিকিউরিটি। আমরা কিন্তু এমনিতে সফট স্টেট, আমরা কিন্তু আরো সফটওয়্যার হয়ে গেছি। এবং এটা আমার মনে হয় যে নাও ইজ দ্য টাইম, আমার মনে হয় সব রাজনীতিবিদদের কিন্তু এই বিষয়টা চিন্তা করা উচিত যে দেশের সিকিউরিটি যদি অ্যাট স্টেক হয়ে যায়, তাহলে আপনি কোথার রাজনীতি আর কার সাথে কি রাজনীতি করবেন, আমি এটাই মনে করি। জি, আমার মনে হয় যে গভর্নেন্স ইস্যুটা উনি বলেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আমাদের এত ছোট দেশে এত লোকের বাস, এবং সেখানে আমাদের এই তো পৃথিবীর ইতিহাসে তো এইরকম ডেন্সিটি অফ পপুলেশনস কোনো হিস্ট্রিতে আমাদের হয়নি। সেখানে তো কনফ্লিক্ট থাকবেই, সেখানে নানা রকমের টেনশনস থাকবে, ইত্যাদি থাকবে। তো এইটা যে ম্যানেজ করা, টেনশন অ্যান্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্ট যেটা বলে, এই ব্যাপারে তো এক্সপার্টিস দরকার, রিসার্চ দরকার, এই কন্টিনিউয়াস। এবং এটাই কিন্তু আমাদের সিকিউরিটির সাথে খুব জড়িত, যে ডিসপিউট অ্যান্ড আপনার কনফ্লিক্ট রেজলিউশনস, ইন্ডিভিজুয়ালস এমং দ্য পার্টিস, এমং দ্য গ্রুপস ইত্যাদি, এটা আমরা রিজলভ করতে পারছি কত এফিশিয়েন্টলি, তার উপরে নির্ভর করবে আমার জননিরাপত্তা। অতএব এটা ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে সব জায়গায়। তো এখানে বিশেষ করে আমাদের যে রাজনৈতিক দল আছেন, তারা তো এই ডিসপিউটটা রিজলভ করবেন পার্লামেন্টে। অতএব পার্লামেন্টে আমরা নির্বাচন করে তাদেরকে পাঠাচ্ছি এই কারণেই, যাতে আমাদের দেশের যা কিছু টেনশনস আছে, যা কিছু কনফ্লিক্ট আছে, সমস্ত তারা সেখানে ডিবেট করবেন, ডিবেট করে তারপরে তার একটা সমাধান দেবেন, এবং সেটা সমাধানটা আর একটা পার্টি ক্রিটিক করবে, এরা ডিফেন্ড করবে, এবং সেটা ইমপ্লিমেন্টেশনস দেখব, তার চেকলিস্ট দেখব, দেখে আবার একটা নতুন প্রশ্নগুলো তোলা হবে। সো ইট উইল বি কন্টিনিউয়াস ডিবেট। এবং সেই জায়গাটাকে আমরা সম্পূর্ণ বিকল করে ফেলেছি, যে আমরা যদি ক্ষমতায় না যাই তাহলে আমরা পার্লামেন্টে যাব না। তো দ্যাটস এ বিট্রিয়াল টু ইয়ার কনস্টিটিউয়েন্টস। যারা ভোট দিয়েছে, আপনি প্রমিস করে নিয়ে এসছেন টু রিপ্রেজেন্ট দ্যাট, সো দোজ পিপল আর নট রিপ্রেজেন্টেড ইন দ্য পার্লামেন্ট। তো এই যে অপরাধ, এই অপরাধটাকে আমরা চিহ্নিত করেছি, এবং আমাদের দেশের লোক কি এটাকে মূল্যায়ন করবে কোনভাবে, যে তুমি আমার ট্রাস্ট বিট্রে করেছো, তোমাকে আর ভোট দেবো না, এটা কি দেশের লোক বলবে? বলবে না, কারণ তারাও নিজেরা এই দলীয় চিন্তার ভিতরে জড়িয়ে পড়েছে। আমার ছোট ছোট তিনটা প্রশ্ন আপনার সঙ্গে, একসঙ্গে আমি তিনটা প্রশ্ন করি, আপনার উত্তর দিতে সুবিধা। জামাত শিবিরকে নিষিদ্ধ করবার দাবি আছে, নিষিদ্ধ করবার প্রক্রিয়াটা কি হবে? কেউ কেউ বলছেন, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে আইন আছে, আইনই নিষিদ্ধ করা যায়। ইতিমধ্যেই মন্ত্রিসভার বৈঠকের বরাত দিয়ে যেটি পত্রপত্রিকা বেরিয়েছে, যে প্রধানমন্ত্রী বলেছেন যেটি রিট আছে, সেই রিটের ফলাফল কি হয় সেটি দেখা যাক। কেউ কেউ মনে করেন এক্সিকিউটিভ অর্ডারই করা যায়, কেউ কেউ মনে করেন নতুন আইনে করা যায়। এটি একটি প্রশ্ন আপনার কাছে। দ্বিতীয় যেটি প্রশ্ন হচ্ছে যে এই যে গণজাগরণ মঞ্চ এবং এই ট্রাইব্যুনাল, এই দেলোয়ার হোসেন সাঈদীর আগে, রায়ের আগে যেটি অনেকে আলোচনা করছিলেন, যে যদি তাকে ফাঁসি দেওয়া হয় তাহলে বলা হবে প্রচারণা দেশের ভেতর থেকে যারা এই বিচার পছন্দ করছেন না, বা বাইরের গণমাধ্যম, যে এটি চাপে পড়ে দেওয়া হয়েছে। আর যদি ফাঁসি না দেয়া হয়, অন্য কোনো রায় হয় বা অন্য কোনো বিচার সাজা হয়, সেটি তো দেয়া হলে আরেকটা চাপের মধ্যে পড়বে এই বিচারকরা। তো এটি শেষ পর্যন্ত এক ধরনের মানসিক চাপই মনে হয় অনেকের কাছে। আর তৃতীয় প্রশ্ন যেটি হচ্ছে যে এই যে আপিল করবার, এখন আপিল করবে অ্যাপিলেট ডিভিশনে, তো অ্যাপিলেট ডিভিশনের যেই প্রেশার অন্যান্য মামলার, এবং এখন যে আইন করা হয়েছে, তাতে করে এই ফুল বেঞ্চে এটি করা সম্ভব কিনা? কেউ কেউ মনে করেন যে এটির জন্য আলাদা একটা বেঞ্চ করে দিতে পারে প্রধান বিচারপতি। এই তিনটে বিষয় যদি আপনি একসঙ্গে মন্তব্য করেন। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বললেন যে আমরা যে এই যে আন্তর্জাতিক যে অব্লিগেশন, এখন কিন্তু নিজের ঘর
গুছিয়ে রাখার বিষয়টা আন্তর্জাতিক একটা অব্লিগেশনের ভিতরে পড়ে গেছে। তো সেই জন্য আমেরিকার সাথে বাংলাদেশের একটা চুক্তির ভিত্তিতে কিন্তু আইনটা হয়েছে, সন্ত্রাস দমন আইন, উনি ছিলেন তখন গভর্নমেন্টে। এবং এই আইনটা যদি আমরা এখানে বলবৎ করতে, ইফেক্টিভ করতে না পারি, তাহলে পরে কিন্তু আমরা আন্তর্জাতিকভাবে কিন্তু একটা অব্লিগেশনস ফেল করব। অতএব সন্ত্রাস দমন আইন আমরা কি এখানে করেছি একটা চুক্তির ভিত্তিতে, সেটাকে মানে শেলফে রেখে দেওয়ার জন্য? কেন সে আইনটা ব্যবহৃত হবে না? বিশ্বজিতের ঘটনাতে কেন ব্যবহৃত হবে না? সে ঘটনা কেন ব্যবহৃত হবে না যখন আমার বাস পুড়িয়ে দিচ্ছে, জামাত হরতাল করে মানুষ পুড়িয়ে দিচ্ছে, বিএনপির হরতাল করে করছে? তো তাহলে পরে আমি যদি রাজনীতিক কোনো দলে থাকি, আমি কি ঊর্ধ্বে আইনের? এবং এই আইনে তো সংগঠনকে নিষিদ্ধ করার কথা বলা আছে, সবই আছে। এবং তাদেরকে যারা ফাইন্যান্স করছে তারাও, এবং সেখানে ব্যাংকের ক্ষমতা দেওয়া আছে, সেন্ট্রাল ব্যাংকের, তারা ইনভেস্টিগেট করবে যে কোথায় কোথায় টাকা খরচ হয়েছে, করতে পাচ্ছে, সবকিছু মনিটর করার কথা। অতএব এমন চিরুনি দিয়ে আজকাল মনিটর করছে সমস্ত দেশে, সমস্ত পৃথিবীর সব দেশে, যে কোথাও এটা পালিয়ে যাওয়ার উপায় নাই। সিঙ্গাপুর থেকে শুরু করে আমাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলেও, আমাদের ইন্ডিয়া থেকে শুরু করে অন্যান্য জায়গায়, দিস আর অল মনিটরড। এবং আমরা কি করে চোখ বন্ধ করে আছি? এবং এটা তো সরকারের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে না। তো আমার একটা মেশিনারি দরকার, যে মেশিনারি যখন এটা হবে, দে উইল জাস্ট সে যে হিয়ার ইউ আর, ইউ ক্যান্ট ডু দ্যাট। সেখানে প্রধানমন্ত্রীর নডের দরকার হবে না। সো পুলিশ অফিসারকে সেই ক্ষমতা দিতে হবে যে আজকে যদি এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা মিঠাপুকুরে হোক বা অমুক জায়গায় হোক, তমুক জায়গায় হোক, ইমিডিয়েটলি আর টাস্ক ফোর্স। তো আমাদের সন্ত্রাস দমন আইনের টাস্ক ফোর্সটা কোথায়? অতএব আমি বলছি যে গভর্নেন্সের এই মুহূর্তে যেটা দরকার, যে 4টি মিনিস্ট্রি একত্রিত একটা অর্কেস্ট্রার মতো কাজ করবে। একটা হচ্ছে ধর্ম মন্ত্রণালয়, একটা হচ্ছে ইনফরমেশন মিনিস্ট্রি, আর একটা হচ্ছে হোম মিনিস্ট্রি, আর একটা হচ্ছে ল মিনিস্ট্রি। এবং তাদের সেই টাস্ক ফোর্সটা মন্ত্রীদের কথা তো হবে না, দে উইল হ্যাভ টু গেট দ্য এক্সপার্টস। এবং সেই এক্সপার্টসরা বসে তারা তাদেরকে টাস্ক দেবে প্রতিদিন এবং প্রতি সপ্তাহে, প্রতি মাসে, দ্যাট ইয়েটা হবে, গ্র্যাপটা হবে। ইটস এ সায়েন্টিফিক ব্যাপার, এটা ব্যাটল, এটা অন্য একটা স্ট্র্যাটেজিক ব্যাটল। এবং সেই ব্যাটলটা কিন্তু বন্দুক দিয়ে না, সে ব্যাটন দিয়ে না। আবার মানুষ যাতে জানতে পারে এক্সাক্ট ঘটনা কি ঘটেছে, বস্তুনিষ্ঠ, সেটা প্রেস স্টেটমেন্টে দিতে হবে কোনো ঘটনা যদি ঘটে থাকে। আমরা এখানে এসে বলছি বা আপনাদের মিডিয়াতে একটা বলছি, কিন্তু মিডিয়াকে তো জানতে হবে। মিডিয়া অন্যদের কাছ থেকে শুনছে, আমাদের কাছ থেকে শুনছে, আপনি সেটা পিপলকে বলছেন, কিন্তু গভর্নমেন্টের বক্তব্যটা প্রতিদিন কোথায় এই সমস্ত ব্যাপারে? এবং তাদের স্টেটমেন্ট আর কোথায়? তারা সাংবাদিকদের কি বললো, কোন মন্ত্রী কি বললো, এটাকে আপনারা পাবলিসিটি দিচ্ছেন। কিন্তু গভর্নমেন্টের পলিসিটা কি, গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউটা কি, গভর্নমেন্টের অ্যাকশনটা কি, গভর্নমেন্টের রিয়াকশনসটা কি, পিপলের কাছে গভর্নমেন্টের মেসেজ কি, এটা তো পৌঁছাচ্ছে না। তো তার ফলে সরকার কিন্তু যে কাজটা তাদের করা দরকার সেটা সম্পূর্ণভাবে করতে পারছে না। এই জন্য আমি মনে করি যে এই অ্যালার্টনেসটা আমাদের মন্ত্রীদের, আমাদের সরকারের, আমাদের ক্যাবিনেটের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই অ্যালার্টনেসটা দরকার। এটা কিন্তু একদম, এটা রাজনীতি না, এটা গভর্নেন্স, এটা আইন। এবং আইনের সাথে যে বিট্রে করবে, সে কিন্তু জিনিসটা খুব ক্ষতি করে ফেলবে। এটা কার ক্ষতি হলো না হলো, আমি জামাতের ভোট পাবো কি পাবো না, বা বিএনপির ভোটের অবস্থা কি হবে না হবে, এই ক্যালকুলেশন জন্য কিন্তু এই আইনটা অপেক্ষা করবে না। দ্বিতীয়ত আপনি বলেছেন যে চাপের প্রসঙ্গটা বিচারকদের, হ্যাঁ, না আমি মনে করি যে মানে যে রায়টা যেদিকেই হোক না কেন, সেটি এক ধরনের চাপের মধ্যে হয়েছে বা তারা এক ধরনের চাপে থাকছেন। না, আমি ঠিক জানি না, এই ব্যাপারে কমেন্ট করাটা ঠিক হবে না। কিন্তু আমি যেটা জাজমেন্টটা পড়েছি, এই কাদের মোল্লার যে জাজমেন্ট, তো জাজমেন্ট ইজ ভেরি ওয়েল রিটন এবং খুব সুন্দরভাবে প্রসিকিউশন কি বলেছে এবং তাদের সমস্ত সাবমিশনসগুলো, তাদের সমস্ত পয়েন্টসগুলো লিপিবদ্ধ করেছেন, অপরপক্ষেরটা করেছেন। ওই লাস্টের দিকে এসে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে একটা ব্যত্যয় ঘটলো, যে যাবজ্জীবন। তো সেটা সারপ্রাইজ করেছে। কিন্তু আমি যে অ্যানালিসিস এবং যে ট্রিটমেন্ট দিয়েছি, আমি এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড রাদার সারপ্রাইজড যে এত ভালো লিখবেন, এবং সেদিক থেকে আমি খুব হ্যাপি।
অতএব সেজন্য আমি মনে করি না যে জাজেসরা আমাদের এখানে ফেল করবে, বরং আমাদের খুব কোয়ালিটি জাজমেন্ট হয়েছে অন্যান্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাছে। আপনি মনে করছেন কোন দিকের কোন চাপে কোন প্রচারণায় তাদের কোন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশন যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 30 দিনের ভিতরে করতে হবে এবং 60 দিনের ভিতরে নিষ্পত্তি করতে হবে। এখন আমাদের ইতিমধ্যেই তো বিচারক কম, তো দুটি উপায় আছে। একটা হচ্ছে যে আপিল বিভাগে নতুন বিচারক নিয়োগ দেওয়া, আর আমাদের কনস্টিটিউশনের আরেকটা ব্যবস্থা আছে, যদি এই ধরনের অবস্থার সৃষ্টি হয় তাহলে পরে তারা হাইকোর্ট থেকেও কাউকে ডেকে অ্যাপিলেট ডিভিশনে বসিয়ে এই কাজগুলো শেষ করে আবার তিনি ফিরে যাবেন, আলাদা বেঞ্চ করে দিয়ে। আলাদা বেঞ্চ করে দিয়ে, অফকোর্স এটা তো একটা আলাদা বেঞ্চ হতেই হবে। জনাব স্বাগত হোসেন, একটা প্রশ্ন আছে যে ইতিমধ্যেই প্রশ্নটা অনেক আলোচনা হয়েছে, কয়েকজন নির্বাচন কমিশনের কথা বলেছেন, প্রধান নির্বাচন কমিশনের কথা বলেছেন যে নির্বাচন কমিশন জামাতের নিবন্ধন বাতিল করবার কোনো সুযোগ আছে কিনা। আমি এটা আপনাকে সুযোগের আরেকটি প্রশ্ন যে আপনি যেহেতু এখানে আছেন, একটি নতুন আইনের কথা, সেটি অবশ্য আজকের আলোচনায় প্রাসঙ্গিক না হলেও আপনাকে করছি যে এই যে দলের রাজনৈতিক দলের বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন করতে পারবেন না। আচ্ছা, না আপনি প্রসঙ্গে বলি, আমার মনে হয় এই প্রসঙ্গে আমি চিফ ইলেকশন কমিশনের বক্তব্যকে সাপোর্ট করছি, এবং বর্তমান নির্বাচন কমিশন যে স্টেটমেন্টটা যদিও মাঝে মধ্যে আবার অন্যরকম স্টেটমেন্ট আসে, কিন্তু যে স্টেটমেন্টটা দিয়েছে দ্যাট ইজ কারেক্ট। আপনি প্রথম কথা হচ্ছে যে একটা দলের আপনি নিবন্ধন বাতিল করলেন, সো হোয়াট? এখনো তো 18 দলে 14 দলে অনেক দল আছে যাদের কোনো নিবন্ধন নেই, তারা রাজনীতি করছে না। এদেশে তো আরো অনেক দল আছে, প্রায় প্রতিদিনই শুনি অমুক দল, আপনার এখানেও অনেকের চেহারা দেখে যারা তৃতীয় কথা বলে তাদের নিবন্ধন নাই। কিন্তু দল রাজনীতি করবে কি করবে না, ওটা হচ্ছে সরকার অ্যান্ড কনস্টিটিউশন যেটা বলে। নিবন্ধনটা হচ্ছে অনলি রিলেটেড টু ইলেকশন। ঠিক আছে, তোমার নিবন্ধন বাতিল হয়ে গেল, তুমি ইলেকশন করবে না, দ্যাটস ইট। এখন যে নিবন্ধনের যে শর্তগুলো আমরা রেখেছিলাম, আমরা কিন্তু প্রথম থেকে খুব স্ট্রিনজেন্ট ছিলাম। আমি এই কথাটা কিন্তু আমার ওই লেখাতে কোথাও যেন আমি লিখেছি। আপনার এখানে টক শোতে 2টি বছর কিন্তু আমি টক শো শুনেছি, একবার এদিকে ছিলাম আবার ওই দিক থেকে শুনেছি। বিরাজনীতিকরণ, ইলেকশন কমিশনের কন্ট্রোল, অনেক আমি কিন্তু রেকর্ডে বের করি, আমি আমার বইতে লিখেছি, আমি নামও দিয়ে লিখেছি কারা কারা বিরাজনীতিকরণের কথা বলেছেন। এখন বলা হচ্ছে যে ইটস নট এডিকুয়েট। তখন যখন আমরা তো কিন্তু এই আইনটা কিন্তু না জিজ্ঞেস করে করি না, সকলের সাথে আলোচনা করে, ইভেন ওনারাও গিয়েছেন, ওনাদেরকে আমরা এই নিয়ে অনেক, ওনারা তো কয়েকবার গিয়েছেন আলোচনা, আমরা উই ওয়ার ওপেন টু এভরিবডি, উই টুক এভরিবডির সাজেশন, এবং এটা পার্লামেন্টে পাস হয়েছে। তখন যখন আমরা খুব স্ট্রিক্ট আরো কিছু আইন করতে যাচ্ছিলাম, তখন এই বিরাজনীতিকরণের কথাবার্তা ইত্যাদি ইত্যাদি হয়েছে। কাজে এখন যদি মনে করেন যে জামাত ইসলামের কথাই বলি, তাদের যে প্রথম যে আমাদের সাথে নিবন্ধন হলো, অনেক পরিবর্তন এনেছেন, উনি জানেন, অনেক পরিবর্তন, নাম থেকে শুরু করে, লোগো থেকে শুরু করে, এমনকি লাস্টে যখন আমরা বললাম যে আপনি 33% মহিলা কেন রাখলেন না, ওটাও রাখলো। এবং প্রথমে ছিল যে শুধুমাত্র ইসলাম ধর্ম যারা বিশ্বাস করে তারাই হতে পারে, ওটাও বাদ দেওয়ানো হলো। কিছু কিছু জায়গা ছিল যেটা আমরা কিছু করতে পারলাম না, কারণ কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক ছিল না, যেহেতু কনস্টিটিউশনের মধ্যে কিছু কিছু প্রভিশন যেখানে আছে, যেখানে ইসলাম স্টেট রিলিজিয়ন বিসমিল্লাহির রহমানির রহিম, কাজে ওখানে সেখানে কিন্তু এটা সাংঘর্ষিক ছিল না। তো আমরা নিবন্ধনটা দিলাম তখন, কিন্তু দ্যাট ওয়াজ ম্যাক্সিমাম দ্যাট উই কুড গেট, ওই সময় তাদের কাছ থেকে নিতে পারি। অনেক জিনিস আছে এখানে যেখানে সব দলই কিন্তু 100% মানছে না, হ্যাঁ, কাজে সিঙ্গেল আউট করা যাবে না। দ্বিতীয় জিনিসটা আমি এখানে একটু কথাটা পরিষ্কার করে দিই। দেখেন 2008 সাল, আপনি আমার বইটা পড়েন দয়া করে, 2008 সালে একটা সময় আসছিল যে নির্বাচন না হওয়ার অবস্থা যাচ্ছিল, এবং ওনারা জানেন যে অনেক কথাবার্তা বাইরে হয়েছিল। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল আমরা ইলেকশনটা করাই, লেটস গেট আউট অফ দিস। এখন আমরা যদি ইলেকশন সেখন না করতে পারতাম, আমরা 3 জন হয়তো চলে যেতাম, আমরা চলে যাবো, তাহলে দেশের অবস্থাটা কিসে দাঁড়াতো। তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল না, 2008 সাল পুরোটাই ছিল ইলেকশন কমিশন, কেউ কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দিকে তাকায়নি। কাজে সেখানে আমাদের অনেকগুলো কনসিডারেশন ছিল, তাহলে আমরা অনেক দল, যে আজকে 38টা দল আছে, আমাকে যদি জিজ্ঞেস করেন অ্যাকচুয়ালি তার মধ্যে অর্ধেকও নিবন্ধন হওয়ার যোগ্য না, কিন্তু আমরা শুধু করলাম যে নির্বাচনটা যাতে ব্যাহত না হয়, ইলেকশনটা হোক, স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি এই জিনিসগুলোকে ইমপ্রুভ হবে। এবং আমরা আসার আগে কিন্তু আরো অনেকগুলো প্রপোজাল দিয়ে আসছিলাম যে 10th পার্লামেন্ট ইলেকশনের আগে এগুলো করেন। কাজে ইলেকশন কমিশন কিন্তু যদি বাতিলও করে দেয়, তাতে কিন্তু গভর্নমেন্ট বলতে পারবে না যে তোমার ওখানে বাতিল হয়ে গেছে, তুমি এখন ইলেকশন, তাহলে আপনাকে বাকি যত দল আছে অনিবন্ধিত দল সবগুলাকে বাতিল করতে হবে। এখন
কে রাজনীতি করবে কে করবে না, উনি যেটা বললেন যে আইনের মধ্যে আছে এসে আছে, আমি শুধু এখানে একটা অ্যাড করতে চাই, সন্ত্রাসী বা সন্ত্রাসী দল এটা কিন্তু ওপেন, এটা কোনো ওইরকম কোনো সংজ্ঞা নেই যে সংজ্ঞাতে আপনি কাউকে ফেলাতে পারেন আবার কাউকে ফেলতেও পারেন, মানে এরকম একটা ব্যাপার। আন্তর্জাতিকভাবে যেটা এখন যেটা সন্ত্রাস বা যেটা বলা হয়, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল অব্লিগেশন, যেটা ব্যারিস্টার আমির বললেন যে এটা 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 আন্তর্জাতিকভাবে একটা ল হয়েছে, যেখানে উই আর ওয়ান অফ দি সিগনেটারি। তো কাজে আমাদেরকে কিন্তু যে স্টেপই নেন না কেন, ইট হ্যাজ টু বি ইন্টারন্যাশনাল, ওই পরিমণ্ডলের ভিতরে থাকতে হবে। এখন ধরেন যেমন আমেরিকা কতগুলো দলকে মানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করেছে, শুধু আমেরিকা না, প্রতি দেশেই নিষিদ্ধ হয়েছে, সেগুলো আমাদের দেশেও কিন্তু নিষিদ্ধ আছে, সেগুলোকে নিয়ে আপনি এখানে দল করতে পারছেন। জাতিসংঘের রেজলিউশনসও সেগুলো আইডেন্টিফাইড হয়ে আছে। এক্স্যাক্টলি, কাজে আপনাকে এটা যদি করতে হয়, আমি অত বুঝি নীতিগীতি আইনের মধ্যে না, যে যতটুকু আমি বুঝি, এটা যদি করতে হয় তাহলে আপনাকে ওই পরিমণ্ডলে নিয়ে আসতে হবে, ফ্রেমের মধ্যে ফেলে দিতে হবে, ওই ফ্রেমের মধ্যে ফেলে দিতে হবে। সেই ফ্রেমের মধ্যে ফেলতে গেলে কি প্রসেস আছে, কি প্রসিজার হবে, এটা ওনারা বেশি ভালো বুঝবেন, সরকার ভালো বুঝবে। তারপরে কথা হলো যে এটা করার পরে গভর্নমেন্ট কতখানি প্রিপেয়ার টু অ্যাবসর্ব ইট, ওটা কিন্তু বড় প্রশ্ন। এবং আমি যেটা বললাম যে উই আর ভেরি সফট স্টেট। এই যে আজকে যদি যদি আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে তারা এসছে, তো আমি যদি প্রশ্ন করি, আত্মঘাতী হামলা করতে না, আমি যদি প্রশ্ন করি তো আপনি কি করলেন? তারা যে এসছে সেই আশাটা আপনি যদি প্রিজিউম করে থাকেন যে এরা আসবে, তাহলে হোয়াট প্রিভেন্টিভ মেজার্স ইউ হ্যাভ টেকেন? আসার পরে আপনি দৌড়াদৌড়ি করে একবার আমাকে ধরবেন, একবার ওকে ধরবেন, একবার তাকে ধরবেন, ধরে হোল জিনিস গোলমাল করে ফেলেন। তো এই জিনিসগুলো যেটা আমি বললাম যে আপনি একটা কালকেই যে সারা দেশে যেটি ঘটলো আর কি, আমরা যদি প্রত্যেক কথা বলি যে আমাদেরকে ইন্টেলিজেন্সে বলেছে এই ঘটনা ঘটবে, ইন্টেলিজেন্স যদি বলে থাকে যে এই ঘটনা ঘটবে, পাল্টা মানে প্রস্তুতিটা এমন যে পুলিশ মারা গেল, সাধারণ মানুষ মারা গেল, জামাত শিবির মারা গেল, বাড়িতে হামলা, হিন্দুদের বাড়িতে হামলা, থানায় হামলা, মানে অস্ত্র নিয়ে যাচ্ছে পুলিশের। আমি গতকালকে নিউজে দেখলাম প্রস্তুতিটা পুলিশের অস্ত্র নিয়ে যে প্রস্তুত করছিলেন যে আমাদের আইনটা এইভাবে লেখা আছে, আমি ওনাকে হেল্প করছি। 18 নম্বর অনুচ্ছেদে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোন সংগঠনকে সন্ত্রাসী কর্মের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে আদেশ দ্বারা তফসিলে তালিকাভুক্ত করিয়া নিষিদ্ধ করিতে পারিবে। ভেরি সিম্পল, যুক্তিসঙ্গত। তত আমি তাকে শোকজ করবো যে অমুক অমুক দিনে তুমি হরতাল করেছিলে, সেই হরতালের দিন এই ঘটনা ঘটেছে, এই তার ছবি, এইগুলো পাঠালাম। আমি আপনাকে একটা বলি, আমাদের যে কালচার হয়ে গেছে হরতালের, মানে রাইট, মানে আই এম নট এ বি অর সি ডি তে যাচ্ছে, ইটস এ লাইসেন্স টু বি, আপনি আমার হরতাল মানে তো আমার গাড়ি ভাঙবেন, লাইসেন্স টু বি, আবার আপনি গাড়ি না ভাঙলে হরতাল হবে, গাড়ি না ভাঙলে হরতাল। আবার আপনাদের ভাই মনে কিছু করবেন না, আমাদের মিডিয়া বড় সমস্যা, আইন ভাঙার লাইসেন্স। হ্যাঁ, আপনার ইয়েটা হচ্ছে হরতাল দেওয়া মানে হচ্ছে আমার আইন ভাঙার একেবারে শেষ প্রান্তিক। না, আমি আমাদের মানে মিডিয়া তো অনেক সময় বলে নিরুত্তাপ হরতাল, তার মানে কি গাড়ি গড়ি ভাঙলে আগুন লাগালে উত্তাপ হবে? এই যে আমাদের একটা কালচার, যেটা এই কালচার থেকে আগে প্রিভেন্ট, পলিটিশিয়ানরা অনেকে বলেন না হরতাল হয়নি বা হরতাল হয়েছে পুরোদমে, সেটা ধরেন পলিটিক্যাল কথাবার্তা, ওটা হলো। কিন্তু আমরা যখন মিডিয়াতে শুনি বা পেপারে দেখি নিরুত্তাপ হরতাল, আমার মাঝে মধ্যে প্রশ্ন জাগে, উত্তাপ হরতাল মানে কি? আমার গাড়িতে চালানো উত্তাল হরতাল? রাস্তা হয়তো মিটিং মিছিল ওইভাবে হয় না। আপনি আরেকটা যেটা কথা বলেছিলেন, আমার হাতে আর সময় নেই, 2 মিনিট, আপনি আমি তাহলে আইনটি সম্পর্কে যদি একটু আপনি 30 সেকেন্ডে বলেন, যেটা বলা হচ্ছে যে ও আচ্ছা, ওইটা কিন্তু নতুন না, ওটা কিন্তু আগেই ছিল, এবং এই আইনটি নিয়ে আলোচনা, বিদ্রোহী প্রার্থী, আমি এটা নিয়েই আলোচনা হয়েছে, এবং 16টি দলের সাথে আমরা আলোচনা করেছি, প্রত্যেকটি দল কিন্তু এগ্রিড, সবাই কিন্তু এগ্রি করেছে। এবং এটা কারণ ছিল একমাত্র যে ওভারনাইট বলে যে মনোনয়ন বাণিজ্য, এটা নিয়ে তো পুরো ওনারাও তো মানে পুরো সিভিল সোসাইটি ওয়াজ অন ওয়ান সাইড। সেটা আইনে আছে এখনো, অফকোর্স আইনে আছে, এবং এটা তো আমরা যে আইন, তাহলে নতুন করে আবার আইন করবার, এটা নতুন করে কোনো আইন না করা হচ্ছে, যে না না না, এটা সংশোধন করে করা হচ্ছে। আপনি ওই আরপির ভিতরে আছে, দেখেন আরপির ভিতরে যাচ্ছে যে 3 বছর না হলে সে, খুব সংক্ষেপে 1 মিনিট সময় শেষ করতে হবে, আপনি যদি আর কিছু যোগ করতে চান। আমি আপনার মাধ্যমে আপনাদের শ্রোতা দর্শকদের কাছে আমি একটি আকুতি জানাতে চাই যে শুধু এই দেশের বাঙালিরা না, সারা পৃথিবীতে বাঙালিরা যে যেখানে আছে তারা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছে
তারা এখানে যখন এই ডাক দিয়েছিল যে 3 মিনিট স্তব্ধ থাকবে, তখন আমাদের বাঙালিরা নিউ ইয়র্কের এই বরফ জমা ওখানে তারা দাঁড়িয়েছিল এবং সকলেই কিন্তু প্রত্যাশা করছে একটা পজিটিভ দিকে আমাদের এই দেশের রাজনীতি, আমাদের দেশের সমাজনীতি, আমাদের দেশের আইনের শাসন প্রতিষ্ঠার দিকে আমাদের যেতে হবে। অতএব আইন ভাঙা নয়, আমাদের আইনকে করবার এবং আইনই একমাত্র হতে পারে, যেটা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব বললেন, যে আইন পালনের মাধ্যমেই আমরা জননিরাপত্তা এবং আমার দেশের নিরাপত্তা সর্বমত্ত রক্ষা করতে পারি। এবং আজকে আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি, যদি ওই হাইওয়েতে থাকার মতো, হাইওয়েতে গাড়ি যদি ট্র্যাক বদল করে তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। অতএব আমরা জাতিপুঞ্জ যারা আমরা আছি, এই পৃথিবীতে যে সমস্ত রাষ্ট্র আছে তারা যেভাবে চলবেন, যিনিই কিন্তু ট্র্যাকচ্যুত হবেন সেখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে। এটা জাস্ট ধরে নিতে পারেন, এটা কোনো ব্যত্যয় নাই। অতএব সেই জন্য আমাদের ট্র্যাকে ফিরে আসা দরকার, গণতন্ত্রের পথে, আইনের শাসনের পথে, সুবিচার ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে। আমি একটা কথা বলবো যে আইনটা কিন্তু অ্যাক্রস দ্য বোর্ড হতে হবে। মানে আমি আপনার পরিচিত অ্যাক্রস দ্য বোর্ড যখন হবে তখন আপনি সোসাইটি থেকে জাস্টিস সিস্টেম। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনি লিখতে পারেন। লিখবা ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই, জিপি বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি @তৃতীয়মাত্রা.com। 6161 নাম্বার আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রা। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোয়, বুধবার দুপুর 12টা 5 মিনিটে এবং শুক্রবার দুপুর 1টা 5 মিনিটে দেখবার আমন্ত্রণ। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এবং ব্যারিস্টার আমিনুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, আমার দুই অতিথি কথা বলছিলেন মানবতা বিরোধী অপরাধ বিচারের যে প্রক্রিয়া চলছে এবং গতকালও একটি রায় হয়েছে, সেই রায় এবং তার প্রতিক্রিয়ায় যা হয়েছে বা প্রতিক্রিয়ার আগ থেকেই যা কিছু করবার, রায় হোক বা না হোক, এক ধরনের প্রস্তুতি, সেই সব বিষয় নিয়ে সব সবার দিন শেষ হয়েছে বাংলাদেশে। বাংলাদেশ যে সব সইতে পারে সেই দিনটা শেষ হয়ে গেছে এবং এখানে আইনের শাসন প্রতিষ্ঠার যুগে প্রবেশ করছে বাংলাদেশ। ব্যারিস্টার আমিনুল ইসলাম যেটি ধারণা দেবার চেষ্টা করছেন, সেখানে অবশ্য ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যুক্ত করেছেন যে এটি যেন সবার জন্য সমান হয়। নিঃসন্দেহে যুদ্ধাপরাধীদের বিচার বা আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার হতে হবে, কিন্তু এর বাইরে অন্যান্য মানবতা বিরোধী অপরাধ বা অন্যান্য অন্যায় অপরাধ যেটি হয়, বিশ্বজিতের কথা ব্যারিস্টার আমিনুল ইসলাম বলেছেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, এই ধরনের ঘটনাগুলোর বিচারও যেন হয়, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট যাই হোক না কেন। এবং এই পরিস্থিতি যেটি চলছে তাতে করে এক ধরনের সার্বিক নিরাপত্তা হুমকির মধ্যে বাংলাদেশ আছে এবং সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে এটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত। কিন্তু যে পরিস্থিতিটা তৈরি হলো, এমনকি এই বিচারিক প্রশ্ন প্রক্রিয়া নিয়ে যেসব প্রশ্ন তৈরি হয়েছে, সব মিলিয়ে এই জায়গাটায় ওনারা দুজনই একমত, এখানে গভর্নেন্সের ত্রুটিটা বা শাসন সুশাসনের দুর্বলতাটা অনেক বেশি প্রকট। এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, মন্ত্রীদের অতি কথন বন্ধ করতে হবে, যেটি অনেক সময় সবাইকে বা যে কাউকে যে কোনো সময় বিভ্রান্তিতে ফেলে দেয়। আমরা আশা করব যে এই অস্থিরতা যেটি তৈরি হয়েছে এটিকে অস্থিরতা হিসেবে দেখতে ব্যারিস্টার আমিনুল ইসলাম নিষেধ করেছেন, কারণ এই অস্থিরতার প্রচারণাটাও আরো অনেক বেশি অস্থিরতার জন্ম দিতে পারে। তবে এই যে হতাহতের ঘটনা ঘটছে, এই যে গাড়ি জ্বলছে, বাড়ি জ্বলছে, এগুলো বন্ধ করতে হবে এবং বন্ধ করার প্রধান দায়িত্ব সরকারের। সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে নিশ্চয়ই এই সব বিষয়ে তথ্যাদি আগে থেকেই ছিল, কারণ এত বড় ঘটনা ঘটে যেগুলো গোয়েন্দা সংস্থা জানে না, সেই গোয়েন্দা সংস্থার সক্ষমতা, যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলার সুযোগ রয়েছে, কিন্তু সেই প্রশ্ন আমরা তুলতে চাই না। ইতিমধ্যে লস্করে তৈয়বার তৎপরতার কথা স্বরাষ্ট্রমন্ত্রী গতকালই বলেছেন এবং তারা কি ধরনের হামলা করতে পারে সেটিও বলেছেন। সেই জায়গায় তাদের প্রস্তুতিগুলো কি এবং এরা আবার কিভাবে এখানে প্রবেশ করলো, সেই বিষয়গুলো জনগণের জানবার অধিকার আছে। আমরা আশা করব যে এই জবাবগুলো চাইব এবং জবাব দেওয়ার চাইতে যেটি বেশি জরুরি সেটি হচ্ছে যে এইসব বিষয়কে প্রতিহত করা বা নিবৃত্ত করবার চেষ্টাটা সরকারের করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।